হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নর্থ বেঙ্গল বিদ্যা। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছে যে তোমাদের ইতিহাস বিষয়ে যে মেজর পেপারটা রয়েছে তার সিলেবাসটা যাতে আমি আলোচনা করে দিই। তো আজকে আমি তোমরা যারা সবেমাত্র ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিলে তাদের মেজরে যে ইতিহাস বিষয়টি রয়েছে তার পেপার ওয়ানটা নিয়ে ডিসকাস করব। এর আগে আমি তোমাদের মেজর হিস্ট্রির সেকেন্ড পেপারটা আলোচনা করেছি। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই মেজর পেপার টুর সিলেবাসটা দেখতে পারবে। চলো আজকে তাহলে আমরা হিস্ট্রি অফ ইন্ডিয়া 1 বা মেজর পেপার 1 দেখব। এর টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন, তারপর এর পুরো সিলেবাস ডিসকাস করবো এবং কীভাবে পড়লে এবং কী কী প্রশ্ন পড়লে তোমরা এই পেপারটি থেকে সর্বোচ্চ মার্কস পাবে তার আমি একটা ডিটেল ডিসকাশন এই ভিডিওতে করবো। চলো আমাদের আলোচনা শুরু করা যাক। তো প্রতিটা বিষয়ের মতন এর যদি আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখি, মানে এর নাম্বার বিভাজনটা দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে টোটাল 3টে ক্যাটাগরি বা গ্রুপ রয়েছে। 3টে ক্যাটাগরি বা গ্রুপ মানে হচ্ছে যে এখানে কী কী মার্কসের প্রশ্ন আসবে। যেমন ক্যাটাগরি 1-এ আসবে আমাদের 3 মার্কসের, লিখতে হবে 4টে 12 মার্কস। ক্যাটাগরি 2-তে থাকবে আমাদের বড় প্রশ্ন 6 মার্কসের, এটা লিখতে হবে 4টে 24 মার্কস। আর ক্যাটাগরি 3 বা গ্রুপ 3-তে থাকবে আমাদের 12 মার্কসের প্রশ্ন, যেখানে আমাদের লিখতে হবে 2টো 24 মার্কস। তাহলে আমরা দেখছি যে আমাদের 3 মার্কসে 4টে প্রশ্ন লিখতে হবে, 6 মার্কসে 4টে প্রশ্ন লিখতে হবে, আর 12 মার্কসে 2টো প্রশ্ন লিখতে হবে। তাহলে আমাদের টোটাল হবে 60 মার্কস, যেটা আমাদের সেমিস্টার শেষে ডিসেম্বরের আমাদের কী হবে এই রিটেন এক্সামটা হয়ে থাকবে। এছাড়া আমাদের কী থাকবে 20 মার্কসে থাকবে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এটা তোমাদের প্রজেক্ট নিতে পারে বা ইন্টারনাল এক্সাম নিতে পারে, এটা তোমাদের কলেজ থেকে ঠিক করে নেবে যে কীভাবে 20 মার্কস আমাদের দেওয়া হবে। এই 20 মার্কসের মধ্যে কিন্তু তোমাদের 5 মার্কস ইনক্লুড করা থাকবে, যেটা কিসের হবে, এই 5 মার্কস হবে তোমাদের অ্যাটেন্ডেন্সের। তো এটা ছিল আমাদের টোটাল 8 নাম্বার বিভাজন। তো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে যাও, মানে আমাদের কাছ থেকে তোমরা যদি পুরো সেমিস্টারের জন্য অর্গানাইজ হতে প্রিপেয়ার করতে যাও, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও এবং আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নাও। অলরেডি কিন্তু বহু স্টুডেন্ট আমাদের সাথে অনলাইনে ক্লাস করছে এবং তাদের রিভিউ কিন্তু অনেক পজিটিভ এসেছে। চলো তাহলে আমরা যদি দেখি হিস্ট্রি অফ ইন্ডিয়া পেপার 1 বা মেজর হিস্ট্রি পেপার 1-এ রয়েছে আমাদের সবার প্রথমে ইতিহাসের ধারণা পড়তে হবে এবং এর পরিধি পড়তে হবে, মানে কনসেপ্ট আর স্কোপ পড়তে হবে হিস্ট্রি। কলেজে ইতিহাস বিষয়টা যে রয়েছে এখানে আমাদের প্রথমে কি পড়তে হবে, এর তাত্ত্বিক দিকটা দেখতে হবে বা থিওরি পেপারটা পড়তে হবে। এতদিন তো আমরা শুধু ফ্যাকচুয়াল মানে তথ্য পড়ে এসেছি, কিন্তু আমাদের যেহেতু আমরা কলেজে হিস্ট্রিকে মেজর হিসেবে নিয়েছি, মানে অনার্স লেভেলে নিয়েছি, এই জন্য আমাদের এখানে কি পড়তে হবে, এর বিভিন্ন থিওরিগুলো পড়তে হবে। তাহলে আমরা কি বলবো যে ডেফিনেশন অফ হিস্ট্রি, ইতিহাসের সংজ্ঞাটা পড়বো, তারপর কিভাবে এর কনসেপ্টটা বা ধারণাটা ডেভেলপ হলো এটা পড়বো। এর সঙ্গে সঙ্গে আমরা পড়বো যে হিস্ট্রির যে পরিধি রয়েছে বা হিস্ট্রিগ্রাফির যে স্কোপটি রয়েছে এটা আমাদের পড়তে হবে। ইউনিট 2-তে আমরা পড়বো ইতিহাসের উৎস, টুলস এবং বিভিন্ন পদ্ধতি বা টেকনিক সম্বন্ধে। চলো ইউনিট 2-তে যে রয়েছে আমাদের এখানে কি পড়তে হবে, কীভাবে ইতিহাসকে পুনর্গঠন করা যায়, মানে রিকনস্ট্রাকশন করা যায়। তাহলে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সোর্স, যেমন আমরা কোথা থেকে পেতে হবে, এক্সকাভেশন মানে উৎখননের ফলে, তারপর বিভিন্ন এপিগ্রাফি বলতে পারি, প্রস্তরলেখ বা মুদ্রা বা নিউমিসমেটিক থেকে আমরা, মানে এগুলো বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান যেখান থেকে আমরা কি পারবো যে এখান থেকে আমরা ঐতিহাসিক তথ্য জানতে পারবো। যেমন ধরে নাও যে আমি যদি বলি প্রস্তরলেখে কী হবে, প্রাচীন ভারতের যে বিভিন্ন সাম্রাজ্যের শাসকরা ছিলেন, যেমন আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলতে পারি বা সম্রাট অশোকের কথা বলতে পারি, তারা নিজের সাম্রাজ্যের বিভিন্ন বিষয়, যেমন মানে তাদের সময় সমাজ ব্যবস্থা বা শাসন যন্ত্র কীভাবে কাজ করতো সে সম্বন্ধে আমরা তাহলে এই প্রস্তরলেখগুলো থেকে জানতে পারবো। তারপর আমাদের পড়তে হবে সায়েন্টিফিক ডেটিং। দেখো ঐতিহাসিক যে কোনো উপাদান, যেমন ধরে নাও কোনো প্রস্তর খণ্ড বা অস্ত্র বা হাতিয়ার, এই সমস্ত জিনিসগুলো যে কীভাবে এদের কী করা হয়, বয়স নির্ধারণ করা, এটা কত বছর পুরনো এটা আমরা নির্ধারণ করার জন্য বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্য নিই। যেমন একটি রয়েছে রেডিও কার্বন ডেটিং বা C40 ডেটিং। এর সম্বন্ধে জানতে হবে তোমাদের। এই রেডিও কার্বন ডেটিংটা 3 মার্কসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর পড়তে হবে আমাদের লিটারি আর অরাল ট্রেডিশন। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন লিখিত উপাদান থেকে যেমন আমরা ইতিহাস সম্বন্ধে জানতে পারি, যেমন ধরে নাও কোনো পাণ্ডুলিপি, লিখিত কোনো উপাদান, এর পাশাপাশি আমরা অরাল হিস্ট্রিক্যাল রেকর্ড, মানে মানুষের মুখে মুখে যে একটি ঐতিহ্য প্রচলন আছে বা মানুষের মুখে মুখে যে বিভিন্ন প্রাচীন তথ্য বা ধারাগুলো যে প্রবাহিত হয়, এর থেকে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। কিন্তু এখান থেকে আমাদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা মানুষ কী করে যে কোনো বিষয় অতিরঞ্জিত করে কী করে পাস করে বা এটার অন্য কারো কাছকে বলে। চলো এরপর আমাদের পড়তে হবে ইন্টারডিসিপ্লিনারি টুল, মানে অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ববিদ্যা, জিওলজি, পরিবেশগত প্রত্নতত্ত্ব রয়েছে, এই সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা পড়তে হবে। মেনলি আমাদের এখানে পড়তে হবে যে 12 মার্কসের জন্য যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান রূপে প্রত্নতাত্ত্বিক
উপাদানের গুরুত্ব কতটা এটা আমাদের পড়তে হবে। এর পাশাপাশি 6 মার্কসের জন্য আমরা নিউমিসমেটিক পড়তে পারি, আর 3 মার্কসের জন্য তো বললাম রেডিওকার্বন ডেটিংটা খুবই ইম্পর্টেন্ট। ইউনিট 3তে পড়তে হবে আমাদের প্রি হিস্ট্রি হান্টার গেদার, মানে দেশীয় যুগে যে কিছু ছিল শিকারী এবং কিছু ছিল গোষ্ঠীবদ্ধ যে সমাজ ছিল এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। পেলিওলিথিক অ্যান্ড মেজোলিথিক কালচার, প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগে যে সংস্কৃতি ছিল এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। যে পেলিওলিথিকের সিকোয়েন্সটি রয়েছে, যে প্রাচীন প্রস্তর যুগকে আমরা প্রস্তর যুগে কয়টি ভাগে ভাগ করেছি, আমরা 3টি ভাগে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নিম্ন প্রস্তর যুগ, এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। এর যে বিভিন্ন স্টোন টুল ইন্ডাস্ট্রি, মানে এর বিভিন্ন যে পাথরের হাতিয়ারগুলির যে বিভিন্ন তৈরি কারখানা বা বলতে পারি বা বিভিন্ন যে ধরনগুলো ছিল এটা পড়তে হবে। এর পাশাপাশি আমাদের রিজিনাল ডিস্ট্রিবিউশনটা পড়তে হবে, মানে সব জায়গায় তো একসঙ্গে এর হাতিয়ারগুলো প্রচলন শুরু হয়নি, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের হাতিয়ারের একটা ডিস্ট্রিবিউশন ছিল বা একটা যে চল ছিল এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। তারপর বিভিন্ন যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, দেখো প্রথমের দিকে এই ছবির মধ্যে দেখো সবার নিচে কী ছিল, ভত্তা হাতিয়ার, মানে এটা প্রাকৃতিক পরিবেশে মানুষ যেভাবে পেত সেটা ব্যবহার করতো। তারপরে কিছুটা উন্নতি হলো ফ্লেকার্স, মানে এটাকে ভেঙে কিছুটা তীক্ষ্ণ করা হলো। তারপরে সবার উপরে দেখো তোমরা এটা কি অনেকটা দেখো, যদি আমরা এটা কিন্তু অনেকটা তীক্ষ্ণ রয়েছে, যেটা আমরা কি বলতে পারি যে এটা আমাদের নব্যপ্রস্তর যুগে একটা বা মধ্যপ্রস্তর যুগের শেষের দিকে এটা কিন্তু প্রচলন শুরু হলো এই তীক্ষ্ণ হাতিয়ারের। এরপর পড়তে হবে আমাদের মেসোলিথিক হরাইজন, মধ্যপ্রস্তর যুগে যে দিগন্ত রয়েছে, বলতে গেলে মধ্যপ্রস্তর যুগের যে বিভিন্ন মাইক্রোলিথ এই উপরের টুলগুলো যে সূচনা হলো এর সম্বন্ধে আমাদের পড়তে হবে। তারপর বো অ্যান্ড এরো, মানে তীর ধনুকের যে একটা টেকনোলজিক্যালের শুরু হলো এর সম্বন্ধে আমাদের পড়তে হবে এবং এর অর্থনৈতিক ব্যবস্থার সম্বন্ধে আমাদের কিছুটা পড়তে হবে। তারপর আমাদের পড়তে হবে প্রি হিস্ট্রিক রক আর্ট, প্রাগৈতিহাসিক যুগের যে বিভিন্ন প্রস্তর চিত্রগুলি ছিল সে সম্বন্ধে আমাদের পড়তে হবে। তোমরা হয়তো শুনে রেখেছো যে নাম অজন্তা ইলোরার যে গুহা চিত্রগুলি রয়েছে, যেমন ধরো প্রাচীন যুগে মানুষেরা কী করতো, লোকচক্ষুর আড়ালে গিয়ে এই সমস্ত প্রাচীন গুহার মধ্যে তারা কী করতো, বিভিন্ন চিত্র অঙ্কন করতো। কিসের? কোনো পশুকে শিকার করা বা তাদের সমাজ জীবনে বিভিন্ন ধরন বলতে পারো, যে কোনো মানুষকে কবরস্থ করছে সেটার ছবি, কোনো জন্তু জানোয়ারের ছবি বা আগুনের সাহায্যে মানুষ বিভিন্ন কাজ করছে এর ছবি এরা কী করতো, বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্যে রং করে এটা অঙ্কন করতো। ইউনিট 4-এ পড়তে হবে আমাদের খাদ্যশস্য কীভাবে উৎপাদন শুরু হলো। তাহলে ইউনিট 4-এ যে নিওলিথিক অ্যান্ড চেলকোলিথিক কালচারটা আমাদের দেখতে হবে, নবপ্রস্তর যুগ এবং তাম্রপ্রস্তর যুগের কালচারটা আমাদের বা সংস্কৃতিটা দেখতে হবে। যদি নিওলিথিক যুগের বলি, কিভাবে আমাদের নিওলিথিক যুগের সূচনা হলো, তার সঙ্গে সঙ্গে কীভাবে কী হলো কৃষিকাজ বা এগ্রিকালচারের সূচনা হলো, বিভিন্ন শস্য তারা কী করলো যে রোপণ করে কৃষিকাজ শুরু করলো সে সম্বন্ধে পড়তে হবে। তারা কি গৃহপালিত পশুর যে একটি ধারার সূচনাগুলো সেটা আমাদের পড়তে হবে, মানে কুকুর বলতে পারি বা বিভিন্ন বন্য জন্তু যেমন ছিল এটার যে তারা কী করলো হাজবেন্ডারি করলো, মানে গৃহপালিত পশু হিসেবে সূচনা করলো, এটা আমাদের পড়তে হবে। তারপর এর রিজিনাল ডিস্ট্রিবিউশনটা পড়তে হবে, যে নিওলিথিক বা নবপ্রস্তর যুগের যে বিভিন্ন ভারতীয় উপমহাদেশে যে এর বিভিন্ন অঞ্চল ছিল এটা আমাদের পড়তে হবে। তারপর এর আমাদের যে একটা এক্সচেঞ্জ নেটওয়ার্ক ছিল বা বলতে গেলে আমাদের যে একটা বিনিময় প্রথা ছিল, তখন তো মুদ্রা ব্যবস্থা ছিল না, বিনিময় প্রথার মাধ্যমে মানুষ একটা জিনিসের বদলে আরেকটা জিনিস এক্সচেঞ্জ করতে, এটা আমাদের পড়তে হবে। এরপর আমরা পড়বো নিওলিথিক রেভলিউশন ডিবেট। দেখো রেভলিউশন বলতে আমরা বুঝি বিপ্লব, মানে অল্প সময়ের ব্যাপক পরিবর্তন। তো নিওলিথিক বা নবপ্রস্তর যুগে যে মানুষ কৃষিকাজের সূচনা করতেছে, গৃহপালিত পশুর সূচনা করতেছে, গৃহপালিত পশুকে পোষ মানাচ্ছে, তারপর যে বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন করছে, এর ফলে যে অল্প সময়ের মধ্যে নবপ্রস্তর যুগে যে ব্যাপক পরিবর্তন ঘটলো এটাকে ঐতিহাসিক কী বলেছে, নিওলিথিক রেভলিউশন বা নবপ্রস্তর যুগের বিপ্লব। এটা গর্ডন চাইল্ড নামে একজন ঐতিহাসিক আছে যিনি এটি বলেছিলেন। আমাদের এটা পড়তে হবে। এটা কিন্তু আমাদের 12 মার্কসের জন্য একটি ইম্পর্টেন্ট টপিক হিসেবে রয়েছে, যে নবপ্রস্তর যুগকে নবপ্রস্তর বিপ্লব বলা হয় কেন, এটা আমাদের পড়তে হবে। তারপর আমাদের চেলকোলিথিক কালচার। দেখো প্রস্তর যুগ তো বুঝলাম যে 3টা উপবিভাগ রয়েছে, নব্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ। কিন্তু চেলকোলিথিক কালচারটা কি, দেখো চেলকোলিথিক মানে তাম্য আর প্রস্তর যুগের যে একসঙ্গে ব্যবহারের ফলে যে একটা সংস্কৃতি ছিল এটা আমাদের পড়তে হবে। এখানে কি পড়বো আমরা, কপার মেটালজি, মানে তামাকে গলিয়ে যে বিভিন্ন বা কপারকে গলিয়ে যে বিভিন্ন আসবাবপত্র বলো ও যন্ত্রপাতি তৈরি হতো, এটা আমাদের পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সেরামিক ট্রেডিশনগুলো পড়তে হবে, মানে মানুষকে কবরস্থ দেওয়ার যে ট্রেডিশনগুলো ছিল এটা পড়তে হবে। তারপর বিভিন্ন গ্রাম্য বসতি সম্বন্ধে আমাদের পড়তে হবে। ইউনিট 5-এ পড়তে হবে আমাদের প্রাগৈতিহাসিক যুগের সংস্কৃতি বা সভ্যতা, যেটা রয়েছে হরপ্পা সভ্যতা। চলো হরপ্পা সভ্যতা আমাদের কী পড়তে হবে, এর অরিজিন পড়তে হবে, মানে কীভাবে হরপ্পা সভ্যতা গড়ে উঠলো। তারপর এর এক্সপেনশনটা পড়তে হবে, কীভাবে মানে হরপ্পা সভ্যতার বিস্তৃতি পড়তে হবে। হরপ্পা সভ্যতা কিন্তু একটি বৃহৎ সভ্যতা, এটি উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের মহারাষ্ট্র পর্যন্ত
আর আমাদের যদি দেখি পশ্চিমে আমাদের কি বলবো, পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে উত্তরপ্রদেশ পর্যন্ত কিন্তু একটা বিরাট অংশ নিয়ে এটা গড়ে উঠেছে। এর এক্সপেনশনটা পড়তে হবে। তারপর এর মেজর এক্সিবিটি সাইট মানে লথাল বলতে পারি, হরপ্পার বলতে পারি, মহেঞ্জোদারো সম্বন্ধে আমাদের পড়তে হবে। তারপর আমাদের পড়তে হবে টাউন প্ল্যানিং। দেখো 12 মার্কসের জন্য টাউন প্ল্যানিংয়ের কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের হরপ্পা সভ্যতা কি ছিল? উন্নত টাউন প্ল্যানিং। যেমন তোমরা ছবিতে যদি দেখো উপরে একটা গোল অংশ রয়েছে, এটা সিটাডেল, এখানে অভিজাত মানুষগুলো বসবাস করতো, নিচের অংশটা সাধারণ মানুষ বসবাস করতো, এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। তারপরে এই যে একটি ইটের ছিল, স্ট্যান্ডার্ডাইজ ইট ছিল, এটা আমাদের পড়তে হবে। তোমরা যেহেতু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়েছো, তো ইউনিভার্সিটিতে একটি সংগ্রহশালা বা মিউজিয়াম রয়েছে, যেখানে তোমরা এই ব্রিক বা ইটের তোমরা ছবি দেখতে পারবে। মানে হরপ্পা সভ্যতা থেকে উৎখননের ফলে যে আর্কিওলজিস্টরা করেছিল, এটা কিন্তু এই সংগ্রহশালায় করা রয়েছে। যেহেতু এখানে ফটো করা অ্যালাউ নেই, তো আমি চাইলেও এখান থেকে ফটো করতে পারবো না, কিন্তু তোমরা যদি পারো একবার দেখে আসবে। এখানে বিভিন্ন হরপ্পা সভ্যতার যুগে বার্ন ব্রিক মানে এরকম পুরনো ইট ছিল, বিভিন্ন আসবাবপত্র ছিল, তো তোমাদের ভালো লাগবে। চলো তারপর আমাদের পড়তে হবে আর্ট অ্যান্ড ক্রাফট স্পেশালাইজেশন। ধরে নাও হরপ্পা সভ্যতার যে উন্নত আর্ট অ্যান্ড ক্রাফট ছিল, এটা আমাদের পড়তে হবে। যেমন তারা কী করতো, ব্রোঞ্জ ধাতুকে গলে বিভিন্ন স্কালচার তৈরি করতো, তারপর প্রস্তরে বিভিন্ন মূর্তি তৈরি করতো, টেরিকোটা তৈরি করতো, তারপর তারা যে পিট ম্যানুফ্যাকচার করতো, মানে পুঁথির যে হয় না মালার, এটা যে তারা করতো, এরা আমাদের আর্ট অ্যান্ড ক্রাফটটা পড়তে হবে। চলো এরপর আমরা পড়বো এর অর্থনীতি ব্যবস্থাটা, সমাজ ব্যবস্থাটা এবং কীভাবে হরপ্পা সভ্যতার পতন হলো। হরপ্পা সভ্যতার পতনটা কিন্তু একবার ডিক্লাইনটা থেকে কিন্তু প্রতিবার 12 মার্কসের প্রশ্ন এসে থাকে। তাহলে হরপ্পার ইকোনমি কি দেখবো আমরা? হরপ্পার ইকোনমিতে যে বা অর্থনীতি ব্যবস্থা কী ছিল, এগ্রিকালচারের মানে কৃষিকাজের সারপ্লাস মানে বাড়তি কৃষি উৎপন্ন যে উৎপাদন হতো, এটা আমাদের জানতে হবে। তারপর এটা কী করতো, এটা কিন্তু অনেকটা ট্রেড করতো, মানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে করতো, এরা গ্রিক দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো। তারপর আমাদের এই যে বিভিন্ন লং ডিস্টেন্স মেরিটাইম কমার্স, মানে দীর্ঘ দূরত্বের যে এরা কী করতো, মেরিটাইম কমার্স করতো, মানে নৌকাপথে বা জাহাজের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করতো, এটা আমাদের পড়তে হবে। এর পাশাপাশি আমাদের এর সমাজ ব্যবস্থা পড়তে হবে, এর রাজনীতি ব্যবস্থা পড়তে হবে এবং এর ধর্ম ব্যবস্থা পড়তে হবে। এই যে সমাজে বিভিন্ন যে ফেজ ছিল, এটা পড়তে হবে। তারপর গভর্নেন্স ব্যবস্থা ছিল, এটা পড়তে হবে। তারপর হরপ্পার সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সিল, যেটা তোমাদের 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তারপর মাদার গডেস পড়তে হবে, পশুপতি ফিগার পড়তে হবে, যারা এটা আমরা বলতে পারি আর্লি শিব বা আর্লি গডের যে একটি উদাহরণ হিসেবে তারা কী করতো, পূজা অর্চনা করতো, এটা আমাদের পড়তে হবে। তারপর আমাদের পড়তে হবে এটা কীভাবে পতন ঘটলো বা ডিআরবানাইজেশন ঘটলো। দেখো হরপ্পা সভ্যতার যে পতনের জন্য বিভিন্ন কারণ আছে। এনভায়রনমেন্টাল শিফট হয়ে গেলো, একসময় হরপ্পা সভ্যতায় বৃষ্টিপাত হতো, এটা বিভিন্ন কারণে কী হয়ে গেলো, এটা শিফট হয়ে গেলো, মানে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলো। তারপর বিভিন্ন ভূমিকম্পর থিওরি রয়েছে, মানে বিভিন্ন কোথাও আরও বলা হয়েছে যে বহিরাগত আক্রমণ ফলে এই সভ্যতা ধ্বংস হলো, মানে হরপ্পা সভ্যতা যে ডিকে বা এর যে একটি উন্নত নগর ব্যবস্থা ছিল পতন ঘটলো, এটা আমাদের পড়তে হবে। এটা কিন্তু 12 মার্কসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। চলো এরপর আমাদের পড়তে হবে হরপ্পা সভ্যতার লেগেসি রয়েছে বা ঐতিহ্য রয়েছে বা গুরুত্ব রয়েছে, এটা আমাদের পড়তে হবে। কালচার অ্যান্ড সিভিলাইজেশন লেগেসি মানে হরপ্পা সভ্যতার যে গুরুত্ব রয়েছে বলতে গেলে, যে এর যে উন্নত নগর ব্যবস্থার গুরুত্বটি রয়েছে। ধরে নিতে পারে এখানে যে স্ট্যান্ডার্ডাইজ ওয়েট সিস্টেম ছিল, মানে ওয়েটের যে একটা মানে ইউনিভার্সাল, এখানে কী করা হতো, কোনো জিনিসকে একটি নির্দিষ্ট ওয়েট সিস্টেমের মাধ্যমে কী করা হতো, এক্সচেঞ্জ করা হতো। তারপর এখানে যে ইটের যে একটা ডাইমেনশন ছিল নির্দিষ্ট। এছাড়া আমাদের পড়তে হবে এর সোশিও রিলিজিয়াস ইম্প্যাক্ট, মানে হরপ্পা সভ্যতা বলে সমাজে এবং ধর্মক্ষেত্রের যে পরিবর্তনটা ঘটলো, এটা আমাদের পড়তে হবে। যে বিভিন্ন সিম্বলগুলো যদি বলে যাই, সিম্বল যেমন ছিল সিলের মধ্যে, এটির সম্বন্ধে আমাদের জানতে হবে। তারপর এর যে কৃষি ব্যবস্থার বিভিন্ন প্র্যাকটিস করা হতো, এটা জানতে হবে। তারপর এর বিভিন্ন ক্রাফট টেকনোলজি, মানে এর যে বিভিন্ন আসবাবপত্রগুলো তৈরি করা হতো, সে সম্বন্ধে পড়তে হবে। এর উন্নত ড্রেনেজ সিস্টেম বা ওয়াটার ম্যানেজ পড়তে হবে। তো এছাড়াও আমাদের এটা সম্বন্ধে আমাদের জানতে হবে এর গুরুত্বটা হিসেবে। এটা ততটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার স্ট্যান্ড ভিউ থেকে, কিন্তু আমাদের জেনে রাখা দরকার যে হরপ্পা সভ্যতার লেগেসিটি কী। চলো এটা ছিল তোমাদের তাহলে মেজর 1-এর ডিটেল সিলেবাস। আর মেজর 2 সিলেবাস আমি অলরেডি ডিসকাস করে নিয়েছি, এটা তোমরা ডিসক্রিপশন বা পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে। আর তোমরা যদি এভাবে আমাদের কাছে অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করো, তোমাদের মাল্টিডিসি কোর্সের জন্য ফি রাখা হয়েছে 400 টাকা, আর যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রয়েছে 799 টাকা। এই টাকাটা কিন্তু শুধু একবার পে করতে হবে তোমাকে, প্রতি মাসে এটা পে করতে হবে। এটা নিয়ে তোমাদের কনফিউশন রয়েছে। আর ক্লাস কীভাবে নেওয়া হবে, ক্লাস তোমাদের অনলাইনে নেওয়া হবে, তোমাদের জন্য রেকর্ডেড থাকবে, আর নোটস তোমাদের পিডিএফ ফরম্যাটে প্রোভাইড করা হবে। আর তোমাদের ফুল সেমিস্টারে কী থাকবে, সাপোর্ট থাকবে। যেমন বিভিন্ন সমস্যা হয়ে থাকে তোমাদের সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে, বা কলেজ থেকে কীভাবে সাবজেক্ট চেঞ্জ করবে, বা বিষয়টা বুঝে উঠতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় কলেজ রিলেটেড, আমাদের যোগাযোগ করলে আমরা কিন্তু তোমাদের গাইড করে দেবো। তাহলে তোমরা দেরি না করে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আজ আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নাও। অলরেডি কিন্তু বহু স্টুডেন্ট বিভিন্ন কলেজ থেকে আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে তারা পড়াশোনা শুরু করে দিয়েছে পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য।